নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করি উপন্যাসের তৃতীয় পর্ব। বেলা প্রায় 10টার সময় উগ্রমোহন সিংহ বহির্বাটিতে আসিয়া বসিলেন। মন বেশ প্রসন্ন। 2 জন প্রজার খাজনা মাপ করিয়াছেন, আর একজন প্রজা তাহার করুণ কাহিনী বর্ণনা করিয়া চলিয়াছে। তিনি সহানুভূতির সহিতই তাহা শুনিতেছেন। প্রজাটি বলিতেছিল যে শীঘ্রই তাহার কন্যার বিবাহ হইবে, হাতে টাকা কম, ফসল যে খুব সুবিধাজনক হইয়াছে তাহা নয়। তাহা ছাড়া সম্প্রতি বাজার এমন মন্দা পড়িয়া গিয়াছে যে 16 আনা ফসল হইলেও কোনো ক্রমে গ্রাসাচ্ছাদন মাত্র চলিতে পারে। এ অবস্থায় হুজুর দয়া না করিলে উপায় নাই। উগ্রমোহন শটকায় একটা মৃদু গোছের টান দিয়া বলিলেন, কবে তোর মেয়ের বিয়ে? আর দিন কই হুজুর, আমাকে নেমন্তন্ন করবি না? দরিদ্র প্রজা একটু থতমত খাইয়া গেল। না বলিতেও তাহার সাহসে কুলায় না, অথচ উগ্রমোহন সিংহকে নিমন্ত্রণ করিয়া সে কি খাইতে দিবে, কোথায় বসিতে দিবে, তাহাও সে ভাবিয়া পাইল না। তথাপি সাহসে ভর করিয়া বলিল, গরিবের কুঁড়ে ঘরে হুজুরের পায়ের ধুলো যদি পড়ে সে তো আমার 14 পুরুষের ভাগ্য। নিমন্ত্রণ নিশ্চয়ই করব। করব কেন, করলাম, যাবেন দয়া করে। কবে তোর মেয়ের বিয়ে, কোন তারিখে? 23শে মাঘ। তারিখটা শুনিয়াই তাহার রুমনি ঝুমনির কথা স্মরণ হইল। দেওয়ানজিকে ডাকিয়া বলিলেন, দেওয়ানজি, গঙ্গা গোবিন্দ বাড়ি আছে কিনা একবার খবর নিন তো। তাহার পর প্রজাটির দিকে চাহিয়া বলিলেন, আচ্ছা, তোর খাজনা কিছু মাপ করে দিলাম, বকেয়া বাকি যা আছে তা আর দিতে হবে না। হালের যা বাকি পড়েছে তাই দিলেই ফারক পাবি। ওহে অক্ষয়। অক্ষয় নামক গোমস্তাটি আসিয়া দাঁড়াইতেই উগ্রমোহন সিংহ বলিলেন, এর মেয়ের বিয়ের দিন আধমন দই আর আধমন মাছ এর বাড়িতে পাঠিয়ে দিও। তার সঙ্গে একজোড়া ভালো শাঁখা, রূপোর সিঁদুর কৌটো, ভালো একখানা শাড়ি, কিছু ধান আর দুর্বা পাঠাবার ব্যবস্থা করে দিও। নানা কাজে আমি ভুলে যেতে পারি। এমন সময় একজন সিপাহী আসিল, চন্দ্রকান্তের সিপাহী। সেলাম করিয়া একখানি পত্র সে উগ্রমোহনের হাতে দিল। পত্র খুলিয়া উগ্রমোহন পড়িলেন। বন্ধু, তোমার পত্র পাইয়া পরম সুখী হইলাম। তোমার যে এমন সূক্ষ্ম রসবোধ এখনো আছে তাহা বুঝিতে পারিয়া সত্যই পুলকিত হইয়াছি। কিছুদিন পরে সেতারি মীর সাহেবের আসিবার কথা আছে। লখনৌ হইতে একজন ভালো নর্তকীও আনাইব মনস্থ করিয়াছি। পুরাতন প্রসঙ্গ আবার আলোচনা করিবে নাকি? ভালো কথা। সেবার কলিকাতায় গিয়া রক্তদুষ্টির জন্য চিকিৎসাদি করাইয়াছিলে বোধহয়। কিন্তু আশ্চর্যের বিষয়, তাহার ব্যবস্থাপত্রগুলি কি করিয়া আমার বাক্সে স্থান পাইয়াছে। এগুলি তোমারই কাছে থাকা সঙ্গত মনে করিয়া এই সঙ্গে পাঠাইলাম। চন্দ্রকান্ত। পত্রখানি পাঠ করিবা মাত্র উগ্রমোহনের মুখ পাংশুবর্ণ ধারণ করিল। যদিও তিনি নিজেকে সামলাইয়া সহাস্যমুখে সিপাহীটিকে বলিলেন, আচ্ছা যাও, বাবুজিকে হামারা সেলাম কহেনা। কিন্তু তিনি উঠিয়া পড়িলেন। আত্মসংবরণ করিয়া সেখানে বসিয়া থাকা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। তিনি খাস কামরার মধ্যে চলিয়া গেলেন। ক্রোধে ক্ষোভে আবার তাহার অন্তর পূর্ণ হইয়া উঠিল। কলিকাতা প্রবাসের কথা তাহার মনে পড়িল। যৌবনের উন্মাদনায়, রেশমের বিরহে, হয়তোবা না, এতদিন পরে কার্যকারণের পারম্পর্য ঠিকমতো আলোচনা করিবার মতো মানসিক অবস্থা তাহার ছিল না। তাহার সমস্ত মন ব্যাপিয়া কলিকাতার একটি বিভৎস স্মৃতি পচা পাঁকের মতো ভটভট করিতে লাগিল। তাহা কেবল পাঁকই, পঙ্কজ সেখানে নাই। দুঃসহ গ্লানিকর পাঁক। উন্মত্ত আবেগে উগ্রমোহন একদা সেই পঙ্কজ স্নান করিয়াছিলেন।
তাহার ফলভোগও করিয়াছিলেন। অত্যন্ত মোটা রকম দক্ষিণা দিয়া প্রায়শ্চিত্তও তিনি করিয়া আসিয়াছেন। এতদিন সেজন্য তাহার মনে কোনো ক্ষোভ ছিল না। দুর্দান্ত যৌবনের ক্ষুদিত কামনা মিটাইতে গিয়া তিনি যাহা করিয়াছিলেন তাহাতে অপুরুষোচিত বা কাপুরুষোচিত কিছু ছিল না। প্রথমে যখন ঘোড়ায় চড়া শিখিতে যান তখনও তো পড়িয়া গিয়া কতবার কত আঘাত পাইয়াছেন। শূকর শিকার করিতে গিয়া ভ্রমক্রমে একটা মানুষকেই তিনি একবার গুলি করিয়াছিলেন। তাহার কলিকাতা প্রবাসের দুষ্কৃতিগুলিও অনুরূপ ঘটনা। কিন্তু আজ সহসা এই ব্যবস্থাপত্রগুলি চন্দ্রকান্তের নিকট হইতে পাইয়া তাহার সর্বাঙ্গে জ্বালা ধরিল। তাহার চিকিৎসার ব্যবস্থাপত্র চন্দ্রকান্ত পাইল কি করিয়া? নিষ্ফল আক্রোশে উগ্রমোহন ফলিতে লাগিলেন। এমন সময় গলার মৃদু আওয়াজ করিয়া কে যেন দ্বার প্রান্তে আসিয়া দাঁড়াইল মনে হইল। উগ্রমোহন জিজ্ঞাসা করিলেন, কে? আগে হুজুর, আমি বলিয়া একটি খর্বাকৃতি লোক দ্বার দেশে দেখা দিল এবং অতিশয় ভক্তিবরে প্রণাম করিল। ও মানিক মণ্ডল, কি খবর? এসো, ভেতরে এসো। মানিক মণ্ডল লোকটিকে উগ্রমোহন একটু অনুগ্রহ করেন। তাহার কারণ মানিক মণ্ডল তাহার গুপ্তচর, ইংরেজিতে যাহাকে বলে স্পাই। এ খবর অবশ্য বাহিরের লোক জানে না। উগ্রমোহন আবার জিজ্ঞাসা করিলেন, কোনো নতুন খবর আছে নাকি? মানিক মণ্ডলের সহিত যদি কোনো পশুর সাদৃশ্য থাকে তবে তাহা মুশিকের। ক্ষুদ্র সুচালো মুখ, নাকটি ছোট কিন্তু তীক্ষ্ণ, চক্ষু দুইটিও অত্যন্ত ক্ষুদ্র এবং অত্যন্ত চঞ্চল। উগ্রমোহনের কথায় সে পিতাব এক পাটি দাঁত বাহির করিয়া কহিল, নতুন খবরটা কি হুজুরের এখনো কর্ণগোচর হয়নি? আমি কদিন একটু অসুস্থ ছিলাম বলে। অধীরভাবে উগ্রমোহন বলিলেন, ভনিতা রাখো, খবরটা কি তাই সোজা করে বলো। গোলক শাহ চন্দ্রকান্তবাবুর জমিদারিতে উঠে গিয়ে বাস করছে। তাই নাকি? চন্দ্রকান্তকে টাকা ধার দিয়েছে জানো? আগে হ্যাঁ, জানি বই কি। রাধিকা মোহন এসে টাকা নিয়ে গেছে, সে খবরও আমি পেয়েছি। গোলক শাহ কোথায় আছে এখন? পীরপুরে, চন্দ্রকান্ত বাবুরই একটি বাসা। রাখাল বাবু! উগ্রমোহন গর্জন করিয়া উঠিলেন। গতিক খারাপ দেখিয়া মানিক মণ্ডল কথা অর্ধসমাপ্ত রাখিয়াই তড়িৎ পদে বাহিরে চলিয়া গেল। রাখালবাবু আসিতেই উগ্রমোহন বলিলেন, জম জঙ্গলে এখন কত সিপাহী মোতায়েন আছে? 50 জন। এখানে এখন কতজন আছে? এখানেও জনা 50 হবে। দুধনাথ পাঁড়েকে ডেকে দিন। রাখালবাবু চলিয়া গেলেন। উগ্রমোহন চক্ষু বুজিয়া খানিকক্ষণ কি চিন্তা করিলেন। দুধনাথ পাঁড়ে আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। উগ্রমোহন হুকুম দিলেন, কাল সকালে 20-25 জন সিপাহী নিয়ে চন্দ্রকান্তবাবুর জলকর বাঘার বিল লুট করা চাই। খুন জখম যা হয় কুছ পরোয়া নেই, গায়ে পড়ে ঝগড়া করে ফৌজদারি দাঙ্গা হাঙ্গামা করবে। মোট কথা বাঘার বিলে কাল রক্তের স্রোত বয়ে যাওয়া চাই। জো হুকুম বলিয়া দুধনাথ পাঁড়ে চলিয়া গেল। দুধনাথ পাঁড়ের একখানি হাত নাই। জমিদারি ব্যাপারে কিছুদিন পূর্বে চন্দ্রকান্ত রায়ের সহিত উগ্রমোহনের ভীষণ দাঙ্গা হয়। সেই দাঙ্গায় দুধনাথ পাঁড়ের দক্ষিণ হস্তটি কাটা যায় এবং সেই দাঙ্গাতেই স্বয়ং উগ্রমোহন একটি দাঁতাল হাতির দাঁতে বড় বড় 2টি বাঁশ বাঁধিয়া ডাঙস মারিতে মারিতে সেই বিপুল কায় হস্তিকে চন্দ্রকান্তের বাহিনীর বিরুদ্ধে চালিত করিয়া যুদ্ধ জয় করেন। দুধনাথ পাঁড়ে চলিয়া গেলে উগ্রমোহন তাহার অশ্ব প্রস্তুত করিতে হুকুম দিয়া অন্দরমহলের দিকে চলিয়া গেলেন। আদার ব্যাপারীর পক্ষে জাহাজের খবর রাখাটা যতদূর হাস্যকর, জাহাজের ব্যাপারীর পক্ষে আদার খবর রাখাটা ততদূর নহে। কাহারো কাহারো নিকট ইহাই হয়তো বিস্ময়ের বস্তু। প্রকাণ্ড প্রকাণ্ড জাহাজ লইয়া যাহার কারবার, আদা জাতীয় সামান্য দ্রব্য সম্বন্ধে তাহার প্রগাঢ় জ্ঞানের পরিচয় পাইলে আমরা স্বভাবতই তাহার প্রতিভার সর্বতোমুখী প্রসার দেখিয়া মুগ্ধ এবং বিস্মিত হই। চাল ভাজা খাওয়াটা এমন কোনো বিশেষত্বের পরিচায়ক নহে, কিন্তু যখনই আমরা শুনি অমুক মহারাজা ধীরাজ চাল ভাজা খাইতে ভালোবাসেন, কিংবা আমেরিকার অমুক কোটিপতি
সুন্দর রূপে জুতা বুরুষ করিতে পারেন, অমনি চমৎকৃত হইয়া যাই। সুতরাং জমিদার উগ্রমোহন সিংহের প্রকাণ্ড জমিদারির সুদক্ষ ম্যানেজার অঘোরবাবুকে রুমনি ঝুমনির সহিত ছেলে মানুষের মতো লুকোচুরি খেলিতে দেখিয়া অনেকেই বিস্মিত হইতে পারেন। অঘোরবাবুর শিশু মনস্তত্ত্বে যে এতখানি পারদর্শিতা ছিল তাহা বোধ করি তিনি নিজেও জানিতেন না। কিন্তু ক্ষেত্রে কর্মবিধিয়তে নীতির অনুসরণ করিয়া তিনি শিশু মনোরঞ্জনে নিজেকে একান্তভাবে নিয়োগ করিয়াছেন এবং আবিষ্কার করিয়াছেন যে জটিল মকদ্দমায় জয়লাভ করিতে হইলে যে ধরনের বুদ্ধিকৌশল প্রয়োজন, শিশু হৃদয় জয় করিতে হইলে সেসবের প্রয়োজন হয় না বটে, কিন্তু ইহাতেও কৌশলের প্রয়োজন আছে, যদিও তাহা বিভিন্ন জাতীয়। সুতরাং লুকোচুরি, কানামাচি প্রভৃতি খেলার আশ্রয় লইতে হইয়াছে এবং ইহাতে তিনি কৃতকার্য হইয়াছেন। রুমনি ঝুমনি অঘোরবাবুকে লইয়া সমস্ত দিন হইচই করিতেছে। অঘোরবাবু আয়োজনের কোনো ত্রুটি করেন নাই। সম্মুখস্থ 3টি বড় বড় বৃক্ষে 3টি দোলনা টাঙানো হইয়াছে। রুমনি ঝুমনি এবং অঘোরবাবু 3 জনে পাল্লা দিয়া তাহাতে দোল খাইয়া থাকেন। কোথা হইতে একটি বাঁদর ছানাও তিনি জোগাড় করিয়াছেন। নিম গাছটার শিকড়ের সঙ্গে শিকল দিয়া বাঁধা আছে। এই জীবটির নানাবিধ মুখভঙ্গি রুমনি ঝুমনির পক্ষে পরম কৌতুকের বস্তু হইয়া উঠিয়াছে। খরগোশটি তো আছেই, তাহার জন্য নূতন একটি খাঁচাও নির্মিত হইয়াছে। 2 জোড়া পাড়াবত জুটিয়াছে, তাহাদের বকবকম ধ্বনিতে কাছারি বাড়ির প্রাঙ্গণ মুখরিত। অঘোরবাবু লোকটিকে দেখিলে মনে হয় না যে তাহার মধ্যে এতটা তরল মনোবৃত্তি প্রচ্ছন্ন ছিল। ভদ্রলোকের গায়ের বর্ণ ঘোর কালো, মুখখানা লম্বা গোছের, হঠাৎ দেখিলে মনে হয় পাথরের তৈয়ারি। অভিব্যক্তিবিহীন মুখের উপর মনের কোনো ছাপ নাই। একজোড়া ঝোলা তামাটে রঙের গোঁফ থাকাতে আপাত দৃষ্টিতে তাহাকে আরো ভয়ঙ্কর এবং বেরসিক বলিয়া বোধ হয়। অঘোরবাবু একজন তান্ত্রিক কালী সাধক। এখনো মধ্যে মধ্যে চামা প্রান্তরস্থিত মহাকালীর মন্দিরে গিয়া অমাবস্যায় তিনি কালী পূজা করেন। কিন্তু তিনি যে এমন নিখুঁতভাবে মোরগের ডাক ডাকিতে পারেন তাহা এতকাল কেহ জানিত না। শুধু মোরগ কেন, মুখে চাদর ঢাকা দিয়া বিড়াল ও কুকুরের ঝগড়া তিনি এমন সুন্দরভাবে দেখাইতে পারেন যে রুমনি ঝুমনির বিস্ময় সীমা অতিক্রম করিয়াছে। কিন্তু এত সত্ত্বেও রুমনি ঝুমনি অঘোরবাবুকে মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছে, বাবার কাছে কবে ফিরে যাব বলো না। স্তব বাক্যে অঘোরবাবু অপটু নহেন, সুতরাং দিন মন্দ কাটিতেছিল না। এত অজস্র আমোদ প্রমোদ রুমনি ঝুমনির জীবনে এই প্রথম। সেদিন প্রাতঃকালে কুমির কুমির খেলা হইতেছিল। অঘোরবাবু প্রাঙ্গণের মাঝখানে হামাগুড়ি দিয়া কুম্ভীর সাজিয়া বসিয়াছিলেন, চক্ষু 2টি অর্ধমুদিত। রুমনি ঝুমনি প্রাঙ্গণস্থিত একটি উচ্চ চৌতারাকে ডাঙা কল্পনা করিয়া তদুপরি দাঁড়াইয়াছিল এবং সুযোগ মতো কুম্ভীর রূপী অঘোরবাবুকে খোঁচা দিয়া ছুটিয়া পলাইতেছিল। অঘোরবাবুও তাহাদের ধরিতে না পারার ভান করিয়া ছদ্ম ক্রোধে হাউমাউ করিয়া গর্জাইতেছিলেন এবং তাহা দেখিয়া রুমনি ঝুমনি কলহাস্যে লুটাইয়া পড়িতেছিল। খেলা বেশ জমিয়াছে। এমন সময় ভিকন তেওয়ারি আসিয়া সংবাদ দিল যে খরগোশটি পলাইয়াছে, খাঁচার দরজা খোলা ছিল। অকস্মাৎ এই মর্মান্তিক সংবাদ শ্রবণে সকলেই স্তম্ভিত হইয়া গেল। অঘোরবাবু এমন একটা মুখভাব করিলেন যেন জমিদারির একটা মৌজা বেদখল হইয়া গিয়াছে। 3 জনেই ঘটনাস্থলে অবিলম্বে গেলেন এবং আশেপাশে খুঁজিয়া দেখিতে লাগিলেন। রুমনি হঠাৎ বলিয়া উঠিল, এই যে এই বাক্সটার পেছনে রয়েছে, ওই যা আবার পালালো। খরগোশ ঘর ছাড়িয়া প্রাঙ্গণে নামিয়া সোজা ছুট দিল। অঘোরবাবু, ভিকন তেওয়ারি, রুমনি ঝুমনি সকলেই দৌড়িয়া একটা ঝোপের মধ্যে ঢুকিয়া পড়িল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ভিকন তেওয়ারি অভিমত প্রকাশ করিল যে উহাকে খুঁজিয়া পাওয়া এখন মনুষ্যের সাধ্যাতীত, সুতরাং সে চেষ্টা করা বৃথা। মংলুমাজিকে খবর দিয়া সে মালকাইনদের জন্য আবার খরহা সংগ্রহ করিয়া দিবে। এ জঙ্গলে খরগোশের অভাব নাই। অঘোরবাবুর দিকে ফিরিয়া সে অনুমতি ভিক্ষা করিল যে হুজুর যদি হুকুম দেন তাহা হইলে সে এখন ভানসাঘরে অর্থাৎ রান্নাঘরে ফিরিয়া যায়।
কারণ সে অধন অর্থাৎ ভাতের জল চড়াইয়া আসিয়াছে। অঘোরবাবু অনুমতি দিলেন। ভিকন্তে বাড়ি চলিয়া গেলে রুমনি বলিল, ও যাককে, আমরা আরেকটু খুঁজে দেখি চলো। ঝুমনি তৎক্ষণাৎ তাহা সমর্থন করিয়া বলিল, ও নিশ্চয়ই এইখানে কোথাও আছে। অতটুকু বাচ্চা খরগোশ কি আর বেশি দূর দৌড়তে পারবে? নিশ্চয়ই হাঁপিয়ে পড়ে কাছাকাছি কোনো ঝোপে ঝাপে লুকিয়ে আছে। অঘোরবাবু প্রতিবাদ করিলেন না, কহিলেন, যা বলেছ দিদিমণি, আর একটু খুঁজেই দেখা যাক। কুম্ভীর সাজিয়া হামাগুড়ি দিয়া বসিয়া থাকা অপেক্ষা এই কার্য অধিক মনোরম বলিয়া বোধ হইল। সুতরাং তাহারা ইতস্তত ভ্রমণ করিতে করিতে নিবিড়তর জঙ্গলে প্রবেশ করিলেন। নিবিড় জঙ্গল মনুষ্য বিরল হইলেও শব্দ বিরল নহে। বনের নিজস্ব একটা ধ্বনি আছে, তাহা ছাড়া নানাবিধ পাখির ডাক। ঘুঘ ঘুঘ ঘুঘ, অজ্ঞাতনামা এক পাখি অবিশ্রান্ত ডাকিয়া চলিয়াছে। তাহার সঙ্গে তাল রাখিয়া আর একটি অজানা পাখি ভিন্ন গ্রামে ডাকিতেছিল, ক্রেকট ক্রেকট ক্রেকট। বনের মধ্য হইতে সামান্য একটু ফাঁকা জায়গায় আসিতেই তাহারা দেখিল যে চকিতে এক পক্ষী দম্পতি দ্রুত ধাবনের নিকটস্থ একটা ঝোপে অদৃশ্য হইয়া গেল। অঘোরবাবু বলিলেন, একজোড়া তিতির। সহসা ঝুমনি বলিয়া উঠিল, দেখো দেখো কেমন সুন্দর ফুল। রুমনিও মুগ্ধকণ্ঠে কহিল, চমৎকার, কিসের ফুল ওগুলো? অঘোরবাবু বলিলেন, ও একটা পরগাছার ফুল। প্রকাণ্ড একটা বৃদ্ধ বৃক্ষের ওপর একটা দুঃসাহসিনী পরগাছার লতা উঠিয়া স্তবকে স্তবকে সুন্দর ফুল ফুটাইয়া হাসিতেছে, যেন বৃদ্ধ ঠাকুরদাদার কাঁধে চাপিয়া অলঙ্কৃতা নাতনি আবদার জুড়িয়া দিয়াছে। ওখানে একটা সাদা রঙের কি? বস্তুত একটা সাদা চুনকাম করা ঘরের দেওয়ালের খানিকটা অংশ দেখা যাইতেছিল। রুমনি জিজ্ঞাসা করিল, ওটা কি দাদু? ওটা জম ঘর। বলিয়াই অঘোরবাবু বলিলেন, ও এমনই একটা ঘর বনের মধ্যে করা আছে, ও এমন কিছুই নয়, চলো এবার ফেরা যাক। রুমনি বলিল, চলো না, ওটা দেখে আসি। ঝুমনি বলিল, হ্যাঁ চলো। অঘোরবাবু মনে মনে প্রমাদ গণিলেন, কিন্তু মুখে বলিলেন, চলো, ওতে দেখবার কি আছে, তার চেয়ে চলো গিয়ে এখন কুমির কুমির খেলিগে। রুমনি ঝুমনি কিন্তু ছাড়িল না, ঘর তাহাদের দেখাতেই হইল। সত্যই ঘরটিতে দেখিবার বিশেষ কিছু ছিল না। ঘরের বিশেষত্ব শুধু এই যে তাহার চারদিকেই পাকা দেওয়াল দিয়া ঘেরা, খুব উঁচু দেওয়াল, এবং ঘরের যে একটি দ্বার আছে তাহাও লৌহের এবং তালাবন্ধ, জানালা একটিও নাই। রুমনি বলিল, এটাতে কি হয়? কিছু নয়, তোমার দাদুর অমনি শখ হয়েছিল। অঘোরবাবু এই ঘন জঙ্গলে অবস্থিত ঘরটির ইতিহাস গোপন রাখিলেন। স্বয়ং উগ্রমোহন সিংহ, অঘোরবাবু এবং ভিকন তেওয়ারি ছাড়া জমঘরের প্রকৃত পরিচয় কেহ জানিত না। জমিদারির অন্যান্য কর্মচারীগণ মনে করিত উহাতে বাবুর শিকারের আসবাবপত্রাদি বন্ধ থাকে। তাহারা তিনজনে ফিরিতেছিল, এমন সময় ভিকন তেওয়ারি আসিয়া খবর দিল যে মৃন্ময় ঠাকুর আসিয়াছেন এবং অঘোরবাবুর মোলাকাত ভিক্ষা করিতেছেন। অঘোরবাবু আসিয়া মৃন্ময় ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধাভরে নমস্কার করিলেন। এতকাল অবশ্য মৃন্ময় ঠাকুরই অঘোরবাবুকে নমস্কার করিয়া আসিয়াছেন, কারণ অঘোরবাবু জমিদারের মহামান্য ম্যানেজার এবং মৃন্ময় ঠাকুর সামান্য একজন প্রজামাত্র। চাকা কিন্তু ঘুরিয়া গিয়াছে। উগ্রমোহনবাবুর নাতনিদ্বয়ের সঙ্গে মৃন্ময় ঠাকুরের ছেলেদের বিবাহ হইবে, সুতরাং মৃন্ময় ঠাকুরকে একজন সামান্য প্রজারূপে গণ্য করা চলিবে না। অঘোরবাবু তাহা বুঝিতেন এবং বুঝিয়াই শ্রদ্ধাভরে নমস্কার করিলেন। ইহার উত্তরে মৃন্ময় ঠাকুর কিন্তু যাহা করিলেন তাহা এতই অপ্রত্যাশিত যে রুমনি ঝুমনি ফিক করিয়া হাসিয়া ফেলিল। মৃন্ময় ঠাকুর অঘোরবাবুর পাদদেশে দড়াম করিয়া পড়িয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিলেন। অঘোরবাবু রুমনি ঝুমনিকে ভিতরে যাইতে বলিয়া শশব্যস্তে মৃন্ময় ঠাকুরকে দুই হাত ধরিয়া তুলিলেন এবং বলিলেন, ছি ছি, এ কি করলেন আপনি? বাঁচান আমাকে ম্যানেজার বাবু, আর তো বেশি দিন বাকি নেই,
কোনো উপায় আর ভেবে পাচ্ছি না। কিসের উপায়? বাঁচবার। এ বিয়ে আমি দিতে চাই না অঘোরবাবু। আপনি কোনো উপায় করে এ থেকে উদ্ধার করুন আমাকে। অঘোরবাবুর প্রস্তরবৎ মুখমণ্ডলের দিকে চাহিয়া মৃন্ময় ঠাকুর আশা বা নিরাশা কিছুরই আভাস পাইলেন না। অঘোরবাবু কেবল বলিলেন, মালিকের যখন এই অভিপ্রায়, তখন আমি আর কি করতে পারি? এস্টেটের যদি কোনো ব্যাপার হতো আমি কিছু হয়তো করতে পারতাম, কিন্তু এসব বিবাহ ব্যাপারে আমার কোনো কথা চলবে না। আপনার আপত্তিটা কি? মৃন্ময় ঠাকুর মাথা চুলকাইতে লাগিলেন। তাহার বিস্ফারিত ও অবিস্ফারিত উভয় চক্ষেই সংশয়াকুল দৃষ্টি দেখিয়া অঘোরবাবু আবার বলিলেন, অবশ্য যদি আমাকে বলতে বাধা থাকে, শুনতে চাই না আমি, কিন্তু উগ্রমোহনবাবুর সঙ্গে কুটুম্বিতা স্থাপন করা কোনো দিক থেকেই তো অবাঞ্ছনীয় মনে করি না। মৃন্ময় ঠাকুর বলিলেন, গঙ্গা গোবিন্দের বংশ পরিচয় সব জানেন আপনি। গঙ্গা গোবিন্দ নিজে অবশ্য লোক ভালো, পণ্ডিত সজ্জন লোক, কিন্তু গঙ্গা গোবিন্দের পিতামহ নাকি সমাজে পতিত হয়েছিলেন, তাঁর দুশ্চরিত্রা এক বিধবা মেয়েকে ঘরে স্থান দিয়েছিলেন বলে। অঘোরবাবুর প্রস্তরবৎ মুখমণ্ডল কঠিনতর হইল। তিনি সংক্ষেপে বলিলেন, আসল কথাটা কি বলুন? কোথা থেকে এসব গুজব আপনার কানে এলো? গঙ্গা গোবিন্দ উগ্রমোহনবাবুর ভাগ্নি জামাই, তা জানেন? মৃন্ময় ঠাকুরের বিস্ফারিত চক্ষুটি অসহায়ভাবে অঘোরবাবুর মুখের দিকে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল। অঘোরবাবু আবার জিজ্ঞাসা করিলেন, কোথা থেকে এসব বাজে কথা শুনলেন আপনি? একটা ঢোক গিলিয়া মৃন্ময় ঠাকুর বলিলেন, কথাটা বলবেন না যেন উগ্রমোহনবাবুকে। পৃথ্বীশপুরের কালীপদ পুরোহিত আমাকে বলছিলেন, তিনি এদিককার একটা প্রাচীন লোক, তার কথা সহজে অবিশ্বাস করা। মৃন্ময় ঠাকুর কথা শেষ করিতে পারিলেন না। অঘোরবাবু মৃন্ময় ঠাকুরকে বলিলেন, আপনি বসুন ওখানে। ভিকন্তেওয়ারি আসিতেই তিনি হুকুম দিলেন, 4 জন সিপাহী এখনই পৃথ্বীশপুরে পাঠাইয়া কালীপদ পুরোহিতকে ডাকাইয়া আনিবার বন্দোবস্ত করো। ব্যাপারটা যে এত দূর চট করিয়া গড়াইয়া যাইবে, মৃন্ময় ঠাকুর তাহা ভাবেন নাই। তিনি তাড়াতাড়ি অঘোরবাবুর হাত চাপিয়া ধরিয়া বলিলেন, আহা, পুরোহিত মশাইকে আবার কেন কষ্ট দেবেন এত বেলায়? আমার কথাটা শুনুন শেষ পর্যন্ত। নিষ্পলক একজোড়া চক্ষু মৃন্ময়ের মুখের উপর স্থাপিত করিয়া ধীর কণ্ঠে অঘোরবাবু বলিলেন, আপনি বিষধর সাপ নিয়ে খেলা করছেন, বুঝে সুঝে করবেন। মৃন্ময় ঠাকুর এইবার তাহার শেষ চালটি চালিলেন, অর্থাৎ পকেট হইতে একখানি 100 টাকার নোট বাহির করিয়া অঘোরবাবুর হাতে দিতে গেলেন। বিস্মিত অঘোরবাবু জিজ্ঞাসা করিলেন, এর মানে কি? মিনতি করিয়া মৃন্ময় ঠাকুর বলিতে লাগিলেন, অতি দরিদ্র আমি, এর বেশি আর আমার সামর্থ্য নেই, দয়া করে ভেঙে দিন বিয়েটা। আপনি ইচ্ছে করলে সবই পারেন, উগ্রমোহনবাবু আপনার পরামর্শ কখনো অগ্রাহ্য করেন না। কথাটা ঠিক, কিন্তু ইহাও ঠিক যে অঘোর চক্রবর্তী উগ্রমোহন সিংহের সুযোগ্য ম্যানেজার। উগ্রমোহনের আত্মসম্মান লাঘবকারী কোনো পরামর্শ আজ পর্যন্ত তিনি তাহাকে দেন নাই। মৃন্ময় ঠাকুরের দিকে চাহিয়া তিনি বলিলেন, আপনি আমাকে যে অপমান করলেন, এখনই তার উপযুক্ত জবাবদিহি আপনাকে সর্বাঙ্গ দিয়ে করতে হতো, কিন্তু আপনি রুমনি ঝুমনির শ্বশুর হবেন, আপনার শারীরিক অপমান আমি করব না। আপনি স্থির হয়ে বলুন দেখি, কি আপত্তি আপনার? সত্যই কি গঙ্গা গোবিন্দের পিতামহ সম্বন্ধে ও কথা শুনেছিলেন আপনি? মৃন্ময় ঠাকুর বলিলেন, হ্যাঁ, শুনেছিলাম বই কি, কালীপদ পুরোহিতের কাছেই শুনেছিলাম। কিন্তু সত্য কথা বলতে কি, আমার আসল আপত্তি তা নয়। আসল আপত্তিটা হচ্ছে গিয়ে যে আমার ছেলেদের আমি অন্যত্র সম্বন্ধ করেছি। তারা 1000-5 টাকা দেবে, গয়নাপত্তর দেবে, তাছাড়া 200 বিঘে জমি লিখে দেবে বলেছে। অঘোরবাবু শুনিয়া নীরব হইয়া রহিলেন। তাহার পাথরের মতো মুখ পাথরের মতো হইয়া রহিল, কোনো ভাবান্তর ঘটিল না। তিনি দক্ষিণ করতল দিয়া কেবল তাহার তামাটে গোঁপ জোড়া অকারণে গুছাইতে লাগিলেন। তাহাকে এরূপভাবে নীরব থাকিতে দেখিয়া মৃন্ময় ঠাকুর মনে করিলেন, অঘোরবাবু বুঝিবা
তাহার যুক্তির সারবত্তা উপলব্ধি করিয়াছেন। বিস্ফারিত চক্ষুটিতে আরও একটু মিনতির ভাব ফুটাইয়া তিনি বলিতে লাগিলেন, আপনি বুদ্ধিমান লোক, আমাদের গরিবের সুখ দুঃখ বুঝবেন আপনি। উগ্রমোহন বাবুর কাছে মুখ ফুটে কিছু চাইতে পারবো না তো আমি। তিনি যা দেবেন আমাকে মাথা পেতে নিতে হবে। অথচ কমলাক্ষ বাবু। কমলাক্ষ? কোন কমলাক্ষ? চন্দ্রকান্ত বাবুর ম্যানেজার? তিনটি প্রশ্ন যেন তিনটি গুলির মতো অঘোরবাবুর মুখ হইতে বাহির হইল। অন্যমনস্কতার জন্য অসাবধানে কমলাক্ষবাবুর নামটা মৃন্ময় ঠাকুরের মুখ দিয়া ফসকাইয়া বাহির হইয়া পড়াতে তিনি একটু বিব্রত হইয়া পড়িলেন এবং সামলাইবার জন্য বলিলেন, না না, এ অন্য কমলাক্ষ, অর্থাৎ। অঘোরবাবু ব্যাপারটা আগাগোড়া বুঝিয়া ফেলিয়াছিলেন, কিন্তু বাহিরে তিনি মাত্র বলিলেন, ও, এবং তাহার পর সস্মিত মুখে মৃন্ময় ঠাকুরের দিকে চাহিয়া আবার বলিলেন, এটা অবশ্য আপনি ওয়াজিব কথাই বলেছেন। মালিকের সঙ্গে দেখা হলে আমি এ প্রসঙ্গ উত্থাপন করব। আমার বিশ্বাস টাকার জন্য আটকাবে না। টাকার জন্য উগ্রমোহনবাবু কখনো পিছপাও হয়েছেন জানেন? মৃন্ময় ঠাকুর সভয় বলিলেন, না না, অমন কাজও আপনি করবেন না। তাঁর কাছে মরে গেলেও আমি পণের কথা বলতে দেব না আপনাকে। উগ্রমোহনবাবু হলেন জমিদার, পিতৃতুল্য। তাঁর সঙ্গে কি আর পণ নিয়ে দর কষাকষি করা সাজে আমার? আপনি বরং বাবুকে বুঝিয়ে সুজিয়ে বলে মতটা পাল্টে ফেলুন। বড়লোকের খেয়াল বই তো নয়, খড়ের আগুন হু হু করে জ্বলে ওঠে, আবার তখনই নিভে যায়, বুঝলেন? মানে আপনি যদি মত দেন তাহলে আমি সেই মেয়ে দুটিকে আজই সন্ধ্যের সময় আশীর্বাদ করি। সেই রকমই কথা আছে কিনা? অর্থাৎ। অঘোরবাবু কেবল বলিলেন, আসুন আমার সঙ্গে। উভয় উঠিয়া গেলেন। কাছারি বাড়ির পিছন দিকে গিয়া অঘোরবাবু একটি ঘরের তালা উন্মোচন করিতে লাগিলেন। মৃন্ময় ঠাকুর জিজ্ঞাসা করিলেন, এধারে এলেন যে? অঘোরবাবু একটু হাসিয়া উত্তর দিলেন, গোপনীয় পরামর্শ সব এমন খোলা জায়গায় বসে করা ঠিক নয়, ভেতরে আসুন। মৃন্ময় ঠাকুর ভিতরে গেলেন। ঘরের ভিতরটায় কেমন যেন একটা সোঁদা সোঁদা গন্ধ। অনেকদিন অব্যবহৃত মাটির ঘরে সাধারণত যেমন হয়। অঘোরবাবু বলিলেন, আপনি একটু বসুন, আসছি আমি। বলিয়া তিনি বাহিরে আসিয়া চট করিয়া শিকলটা লাগাইয়া দিয়া তালা দিতে দিতে বলিলেন, চুপ করে বসে থাকুন, চেঁচাবেন না। মালিক না আসা পর্যন্ত একটু কষ্ট করতে হবে। রুমনি ঝুমনির ভাবি শ্বশুরের বিস্ফারিত চক্ষুটি অন্ধকারে আরো বিস্ফারিত হইয়া গেল। অঘোরবাবু ফিরিয়া আসিতেই রুমনি ঝুমনি আসিয়া তাহাকে ধরিল। ও কে এসেছিল সেদিন আমাদের আশীর্বাদ করে গেল? ওই লোকটা কে বলো না দাদু, ও কে? অঘোরবাবু সংক্ষেপে বলিলেন, ও শ্বশুর। খরগোশ, পাড়াবত প্রভৃতির মতো শ্বশুরও ঠিক সমজাতীয় একটি পোষ্য জীব কিনা ইহাই বোধহয় তাহারা ভাবিতেছিল। এমন সময় ঘোড়ার খুঁড়ের শব্দে বনভূমি প্রতিধ্বনিত হইয়া উঠিল এবং ঘর্মাক্ত কলেবর ফেনায়িত মুখ একটি অশ্বপুরী উগ্রমোহন সিংহ প্রাঙ্গণে প্রবেশ করিলেন। রুমনি ঝুমনি আনন্দে কলরব করিয়া উঠিল। অঘোরবাবু প্রণাম করিয়া সসম্ভ্রমে দাঁড়াইয়া রহিলেন। সঙ্গে যে সহিস আসিয়াছিল তাহাকে লক্ষ্য করিয়া উগ্রমোহন কহিলেন, খেলনা, বাঁশি এসব কোথা রেখেছিস, বার কর। রুমনি ঝুমনির দিকে ফিরিয়া তিনি বলিলেন, কই, তোদের চোখ তো ফোলা দেখছি না। চোখ ফুলবে কেন শুধু শুধু? বলিয়া তাহারা হাসিয়া ফেলিল। উগ্রমোহনবাবু বিরস বদনে তাহাদের দিকে চাহিয়া বলিলেন, আমি কত আশা করে আসছি যে গিয়ে দেখব আমার বিরহে কেঁদে কেঁদে তোদের চোখ ফুলে গেছে, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়ছে। ভারী বয়ে গেছে আমাদের। নিজে তো বেশ আমাদের ঘুম পাড়িয়ে রেখে পালিয়ে গেলেন সেদিন রাত্রিরে। সহিস কয়েকটি সুদৃশ্য পুতুল, দুইটি বাঁশি প্রভৃতি আনিয়া রাখিতেই রুমনি ঝুমনি তাহা লইয়াই ব্যস্ত হইয়া পড়িল এবং সেই সুযোগে অঘোরবাবু উগ্রমোহনের নিকট নিম্নস্বরে কহিলেন, গোপনীয় কিছু নিবেদন করবার আছে আমার। কি ব্যাপার? বলিয়া পিছনের বারান্দার দিকে উগ্রমোহন ও অঘোরবাবু অগ্রসর হইয়া গেলেন।
সমস্ত কথা আনুপূর্বিক শুনিয়া উগ্রমোহন স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। ক্রোধে তাহার মুখমণ্ডল রক্তবর্ণ হইয়া গেল এবং বজ্রগম্ভীর কণ্ঠে তিনি ম্যানেজারকে জিজ্ঞাসা করিলেন, কার হুকুমে তুমি রুমনি ঝুমনির ভাবি শ্বশুরকে এত বড় অপমান করবার সাহস করলে? মৃতা কমলার বৈবাহিকের এই দুর্দশায় তাহার নিজেরই যেন আত্মসম্মান ক্ষুণ্ণ হইতেছিল। অঘোরবাবু যেন এইরূপ একটা প্রশ্নের জন্য প্রস্তুত হইয়াই ছিলেন। তিনি উগ্রমোহনকে চিনিতেন, তাই মৃদুকণ্ঠে বলিলেন, আমার অপরাধ হয়েছে, তা স্বীকার করছি, কিন্তু ওকে অপমান আমি করিনি। ওকে আটকে রাখতে বাধ্য হয়েছি এই জন্যে যে তা না হলে আজই সন্ধ্যায় উনি কমলাক্ষের নির্বাচিত দুটি পাত্রীকে আশীর্বাদ করে আসতেন। হুজুরি আমাকে হুকুম দিয়ে গিয়েছিলেন যে মৃন্ময় ঠাকুর যদি আসেন তাহলে তাঁর ব্যবহার অনুযায়ী যথোচিত ব্যবহার যেন আমি করি। আপনি এ বিষয়ে সম্পূর্ণ ক্ষমতা আমাকে দিয়েছিলেন বলেই। উগ্রমোহনের যদিও সত্যই কিছু বলিবার ছিল না, তথাপি তিনি তিক্ত কণ্ঠে কহিলেন, হ্যাঁ, যথোচিত ব্যবহারই করেছ দেখছি। কিন্তু মৃন্ময় ঠাকুরের স্পর্ধায় এবং তাহাতে চন্দ্রকান্তের গন্ধ পাইয়া উগ্রমোহন যেন খেপিয়া গেলেন। বিস্ফারিত চক্ষু ওই ব্রাহ্মণটাকে আছড়াইয়া মারিয়া ফেলিলে যেন তিনি শান্ত হন। অঘোরবাবুকে বলিলেন, এতই করেছ যখন, তখন বাকিটুকুও সেরে ফেলো। ওই শাল গাছের গুড়িতে ওকে বেঁধে আগা পাঁচতলা চাপকে দূর করে দাও, ঘাড় ধাক্কা দিয়ে দূর করে দাও। ওরকম অন্তজের ছেলেদের সঙ্গে আমি রুমনি ঝুমনির বিয়ে দেব না। অঘোরবাবু একবার নিষ্পলক নেত্রে প্রভুর দিকে তাকাইলেন এবং মৃদুস্বরে বলিলেন, আপনি কিন্তু ছেলে দুটিকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে এসেছেন। এমন সময় রুমনি ঝুমনি কলরব করিতে করিতে আসিয়া কহিল, ও দাদু, দেখবে এসো কে এসেছে। উগ্রমোহন গিয়া দেখিলেন স্মিত মুখে গঙ্গা গোবিন্দ দাঁড়াইয়া আছেন। গঙ্গা গোবিন্দের এই আগমন আকস্মিক হইলেও অপ্রত্যাশিত নয়। তাহার কারণ স্বয়ং উগ্রমোহনই গঙ্গা গোবিন্দকে খবর পাঠাইয়াছিলেন যে রুমনি ঝুমনির জন্য চিন্তা নাই, তাহারা জম জঙ্গলে অঘোরবাবুর কাছে সুখেই আছে। বিবাহের প্রসঙ্গটা অবশ্য তিনি সম্পূর্ণ গোপন রাখিয়াছিলেন। শুভকর্ম একেবারে সম্পন্ন করিয়া তিনি গঙ্গা গোবিন্দকে খবর দিবেন, ইহাই স্থির ছিল। গঙ্গা গোবিন্দ উগ্রমোহনের পদধূলি লইয়া হাসিমুখে কহিল, হেরা এখানে বেশ আমোদেই আছে দেখছি, কিন্তু আমার আর একা থাকতে ভালো লাগছে না, এদের আজ নিয়ে যাব ভাবছি। রুমনি ঝুমনি প্রাঙ্গণস্থ পাড়াবদগুলিকে খাদ্য বিতরণ করিবার নিমিত্ত ছুটিয়া চলিয়া গেল। তাহারা চলিয়া গেলে উগ্রমোহন বলিলেন, হ্যাঁ, নিয়ে যাবে বই কি, তবে আজ নয়, একেবারে 24শে মাঘ নিয়ে যেও। গঙ্গা গোবিন্দ স্মিত মুখে চুপ করিয়া রহিলেন। কিছুক্ষণ চুপচাপ, তাহার পর গঙ্গা গোবিন্দ বলিলেন, একটা কথা শুনলাম, খুব সম্ভবত গুজব ওটা, কিন্তু শুনলাম যখন, তখন আপনাকে বলাই ভালো। উগ্রমোহন জিজ্ঞাসা করিলেন, কি কথা? একটু ইতস্তত করিয়া গঙ্গা গোবিন্দ শেষে বলিয়াই ফেলিলেন, শুনলাম আপনি নাকি রুমনি ঝুমনির বিবাহ ঠিক করে ফেলেছেন নিমাইনগরের মৃন্ময় ঠাকুরের ছেলেদের সঙ্গে। এটা এতই অসম্ভব ব্যাপার। তাহার কথা শেষ করিতে না দিয়া উগ্রমোহন বলিলেন, অসম্ভব মোটেই নয়, যা শুনেছ তা ঠিক। আগামী 23শে মাঘ বিবাহ হবে, আশীর্বাদ করা হয়ে গেছে। গঙ্গা গোবিন্দ কথাগুলি শুনিয়া কি যে বলিবেন তাহা ভাবিয়া না পাইয়া অসংলগ্নভাবে বলিলেন, আমি কিছু, তার মানে? উগ্রমোহন শুধু বলিলেন, আমি যা ভালো বুঝেছি তা করেছি, এখন তুমি যা বোঝো করতে পারো। গঙ্গা গোবিন্দ কিছুক্ষণ নির্বাক হইয়া রহিলেন। তাহার পর বলিলেন, আমার এ বিবাহে অমত আছে। বেশ, তোমার অমতেই বিবাহ হবে, তার কারণ এতে আমার মত আছে। মৃন্ময় ঠাকুরের অবস্থা ভালো, তার ছেলে দুটিও ভালো। আমার বিচার বুদ্ধি অনুসারে এ বিবাহ মঙ্গলেরই হবে। গঙ্গা গোবিন্দ তবু কিছু বলেন না দেখিয়া উগ্রমোহন আবার বলিলেন, মঙ্গলেরই হোক আর অমঙ্গলেরই হোক, যখন কথা দিয়েছি তখন এ বিবাহ হবেই।
গঙ্গা গোবিন্দ এইবার কথা বলিলেন, আপনি বেশি বলশালী, আমি দুর্বল, সুতরাং শক্তি সংগ্রহ না করে আপনার সঙ্গে তর্ক করা বৃথা। কারণ আপনার একমাত্র যুক্তি দেখছি শক্তি। তাহলে এইবার আমি উঠি। যদি পারি আপনার কথার জবাব আর একদিন দেওয়া যাবে। উগ্রমোহন বলিলেন, তোমাকে যদি এখন যেতে না দেওয়া হয়? গঙ্গা গোবিন্দের মুখে একটু হাসি ফুটিল। ধীরভাবে তিনি বলিলেন, এই ধরনের একটা কিছু আপনার নিকট প্রত্যাশা করেছিলাম। আপনি আমাকে বলপ্রয়োগ করে ধরে রাখবার চেষ্টা করতে পারেন, কিন্তু আমিও যতক্ষণ প্রাণ থাকবে চলে যাওয়ার চেষ্টা করব। আমি দুর্বল, অবশ্য মরে যেতে পারি, কিন্তু প্রাণপণ চেষ্টা করব এখানে না থাকার। বলিয়া গঙ্গা গোবিন্দ উঠিয়া দাঁড়াইতে উগ্রমোহন অঘোরবাবুকে বলিলেন, আমার হুকুম, একে যেন কোনো ক্রমে এখান থেকে যেতে না দেওয়া হয়। বজ্রাহতের ন্যায় গঙ্গা গোবিন্দ দাঁড়াইয়া রহিলেন। তাহার মুখের হাসি মিলাইয়া গেল এবং তিনি দাঁত দিয়া নিচের ঠোঁটটাকে কামড়াইয়া ধরিলেন। ঠিক এমনই সময় রুমনি ঝুমনি ছুটিয়া আসিয়া ঘরে ঢুকিয়া বলিল, ও দাদু, ও বাবা, দেখবে এসো, দুটো পায়রা কেমন মারামারি করছে। কালো পায়রাটা কি ভয়ঙ্কর রাগী। তাই নাকি? বলিয়া উগ্রমোহন নাতনিদ্বয়ের সহিত বাহিরের দিকে চলিয়া গেলেন। বাহিরে গিয়া তিনি ডাকিলেন, অঘোর, শুনে যাও। অঘোরবাবু বাহিরে গেলেন। নিম্ন স্বরে অঘোরবাবু একটু ইতস্তত করিয়া বলিলেন, মনে করুন উনি যদি জোর করে চলে যেতে চান, তাহলে? উগ্রমোহন উত্তর দিলেন, জোর করে তুমি ধরে রাখবে? এখানে 50 জন সিপাহী আছে। অঘোরবাবু চুপ করিয়া রহিলেন। উগ্রমোহন আরো বলিলেন, ওকে দিয়েই আমি সম্প্রদান করাবো। রুমনি আসিয়া বলিল, দাদু, আমাদের খরগোশটা পালিয়ে গেছে জানো। উগ্রমোহন হাসিয়া বলিলেন, বাঁচা গেছে। ঝুমনি বলিল, মংলুকে বলে আর একটা আনিয়ে দাও। উগ্রমোহন বলিলেন, মংলুকে? অঘোরবাবু উত্তর দিলেন, মংলু একজন সাঁওতাল মাঝি, তাকে আর দরকার হবে না, আমাদের সহিসকে বলে দিলেই হবে। এই এখনই বলে দিচ্ছি। ওরে পচনা! পচনা সহিস আসিয়া সেলাম করিয়া সসম্ভ্রমে দাঁড়াতেই অঘোরবাবু বলিলেন, একটা খড়হাড় বাচ্চা চাই, ঘোড়াকে দানা পানি দিয়েছিস? পচনা সসম্ভ্রমে উত্তর দিল যে জামাইবাবু ঘোড়া লইয়া এইমাত্র একটু হাওয়া খাইতে গিয়াছেন। গঙ্গা গোবিন্দ মেধাবী লোক এবং চন্দ্রকান্তের বন্ধু। উগ্রমোহনের অশ্ব লইয়াই সে বনত্যাগ করিয়াছে এবং প্রমাণ করিয়া গিয়াছে, বুদ্ধির্যস্য বলং তস্য। অঘোরবাবু ও উগ্রমোহন পরস্পর পরস্পরের দিকে চাহিয়া রহিলেন। উগ্রমোহন অঘোরবাবুকে বলিলেন, এইবার তুমি পেনশন নাও, তোমার বুদ্ধিশুদ্ধি ক্রমশই কমে যাচ্ছে। অঘোরবাবু কিছুই বলিলেন না। তাহার প্রস্তরবৎ মুখ প্রস্তরবৎ রহিল। মনে মনে কিন্তু তিনি গঙ্গা গোবিন্দের এই পলায়নে খুশি হইলেন। তিনি গঙ্গা গোবিন্দকে আন্তরিক শ্রদ্ধা করিতেন। পিতার আকস্মিক অন্তর্ধানে রমনি ঝুমনি অবাক হইয়া গেল। অঘোরবাবু তাহাদের বুঝাইলেন যে কি একটা জরুরি দরকারে তিনি গিয়াছেন, কাল হয়তো আসিবেন। ক্রমশ সন্ধ্যা হইল, রমনি ঝুমনি ঘুমাইল। উগ্রমোহন তখন বলিলেন, মৃন্ময়কে ডাকো, চলো ওই উত্তর দিকের ঘরটায় যাওয়া যাক। মৃন্ময় ঠাকুর যখন আসিলেন তখন তিনি ঠকঠক করিয়া কাঁপিতেছেন। তাহার 2 চক্ষুতে দরবিগলিত অশ্রুধারা। উগ্রমোহন তাহাকে দেখিয়া বলিলেন, তুমি যা করেছ তোমাকে কেটে পুঁতে ফেলা উচিত। তা আমি করব না, যা বলছি তাই করো। বলিয়া তিনি অঘোরবাবুকে দোয়াত কলম এবং কাগজ আনিতে বলিলেন। দোয়াত কলম এবং কাগজ আসিলে তিনি বলিলেন, মায়াকান্না ছেড়ে এখন যা বলি তাই লেখো। জোচ্চোর বদমাইশ কোথাকার, কলম নাও, লেখো। মৃন্ময় ঠাকুর লেখনী ধারণ করিয়া উগ্রমোহনের নির্দেশ অনুযায়ী লিখিলেন, কল্যাণ বরেশু, বাবা অজয় বিজয়, তোমরা আমার আশীর্বাদ জানিবা। অত্র জমজঙ্গল কাছারিতে আসিয়া আমি বিশেষ অসুস্থ হইয়া পড়া বিধায় বাটি ফিরিতে পারি নাই। এখন চলৎশক্তি রহিত অবস্থায় আছি। তোমরা অতি শীঘ্র
এই পত্রবাহকের সহিত চলিয়া আসিবা। তোমার মাতা ঠাকুরানীর আসিবার দরকার নাই। তোমরা আসিলে আমি তোমাদের সঙ্গে ফিরিয়া যাইব। আসিতে কদাচ অন্যমত করিবা না। আশীর্বাদ জানিবা, ইতি আশীর্বাদক মৃন্ময় ঠাকুর। পত্র লইয়া 8 জন সিপাহী নিমাইনগর যাত্রা করিল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।